ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রাইমারি বোর্ডে যেসব কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখেন, প্রথম প্রশ্ন সেটি হলো যে আপনার ব্লকের নাম কি এবং আপনার ব্লকের ভিডিওর নাম কি। এই টাইপের কোশ্চেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করছে। তাহলে অবশ্যই আপনি আপনার ব্লকের নাম অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে অন্তত কিছু তথ্য অবশ্যই জেনে যাবেন এবং আপনার ব্লকের যে ভিডিও নাম সেটি অবশ্যই জেনে যাবেন। এবার দেখেন যে সেকেন্ড প্রশ্নটি হলো সিডিপিও এর কাজ কি। এই সিডিপিও এর সম্পূর্ণ নামটি আগে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এর সম্পূর্ণ নামটি হলো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা। তিনি মূলত ব্লক স্তরে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ যেটাকে আমরা আইসিডিএস বলে থাকি, যে তিনি হলেন প্রকল্পের প্রধান, যার প্রধান কাজ হলো 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মেয়েদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার সুনিশ্চিতকরণ করা। এবার দেখেন, এই কোশ্চেনটিও কিন্তু বারবার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হচ্ছে যে সিসিই এর ফুল ফর্ম এবং এর সম্পর্কে আপনাকে অবশ্যই কিছু তথ্য জেনে যেতে হবে। দেখেন যে সিসিই এর ফুল ফর্ম হলো যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, যার বাংলা যদি করি সেটি হলো নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন। এটি ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ যেটাকে সিবিএসই কর্তৃক প্রবর্তিত একটি শিক্ষা ব্যবস্থা ছিল, যা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন অঙ্গিকে অনুষ্ঠিত হয়। আপনি যদি এর পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেইখানে যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ এটিকে আরও যদি সহজভাবে বলা যায় তাহলে এটি এরকমভাবে যে এটি এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থী কেবল বছরের শেষে একটি পরীক্ষার মাধ্যমে বিচার না করে সারা বছর ধরে তার পড়াশোনা এবং অন্যান্য যে গুণাবলী সেগুলোকে মূল্যায়ন করা। সিসি এর যে মূল দুটি দিক তা দেখেন, এইখানে প্রথম যে পয়েন্টটি হলো সেটি হলো আপনার নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এর অর্থ হলো মূল্যায়ন একটি নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধ নয়, এটি সারা বছর ধরে চলতে থাকে। তারপর দেখেন যে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ক্লাস চলাকালীন কুইজ, প্রজেক্ট, গ্রুপ ডিসকাশন বা ছোট টেস্টের মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতির যাচাই করা। এবার দেখেন যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট, একটি নির্দিষ্ট সময় বা টার্ম শেষে বড় পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা। তারপর দেখেন সামগ্রিক অর্থাৎ কম্প্রিহেনসিভ, এটি শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যা নয় বরং তাদের ব্যক্তিত্বের সমস্ত দিকের বিকাশ বিচার করে। এটি দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা শিক্ষা সংক্রান্ত যে বিষয়ভিত্তিক জ্ঞান যেমন গণিত, বিজ্ঞান, ভাষা ইত্যাদি। তারপর দেখেন যে সহশিক্ষা সংক্রান্ত অর্থাৎ শিক্ষার্থীর আচরণ, জীবন শৈলী, খেলাধুলা, সৃজনশীলতা কাজ যেমন গান, নাচ, আঁকা এবং সামাজিক মূল্যবোধ। এই পদ্ধতি কেন আনা হয়েছে এই টাইপেরও কোশ্চেন আপনাকে জেনে নিতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু এগুলো জিজ্ঞাসা করতে পারে। দেখেন, প্রথম পয়েন্ট যেটি হলো যে পরীক্ষার ভীতি কমানো, বছরের শেষে একটিমাত্র বড় পরীক্ষার চাপ থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া, মুখস্থ বিদ্যার বদলে শিখুন, কেবল বই মুখস্থ না করে বিষয়বস্তু বোঝা ও প্রয়োগ করার উপর জোর দেওয়া। তারপর দেখেন দুর্বলতা চিহ্নিত করা, শিক্ষার্থী কোথায় পিছিয়ে পড়েছে তা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে দ্রুত ধরে ফেলা এবং সংশোধন করা। একটি সুন্দর প্রশ্ন করছে, সেটি হলো যে মধু ও জল বাচ্চাদের কিভাবে বোঝাবেন এবং কেন জল আগে যাবে সেটা শিশু বাচ্চাদের। এখানে দেখেন আমরা বিভিন্নভাবে বোঝাতে পারি জল এবং যে মধু, এই দুটো জিনিস আমরা জানি যে ঘর্ষণ কাকে বলে, অর্থাৎ ঘর্ষণ হলো যে একটা তল আর একটা তলের বিপরীতে কি করবে, কাজ করবে, অর্থাৎ একটা তলের গতিকে অপর তল কি করবে, বাধা দিবে। সেরকম আমরা যদি জলের ক্ষেত্র দেখি ঠিক তাই, যে জলের যে অণুগুলো যে একটা তল আর একটা তলকে কি করবে ও বাধা দানের চেষ্টা করবে এবং মধুর ক্ষেত্রেও ঠিক তাই। তাই এইটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে যে সান্দ্রতা বলা হয়, এটাকে বিজ্ঞানের ভাষায় আমরা কি বলি, সান্দ্রতা বলি। তাহলে এই সান্দ্রতা আমরা যদি দেখি তাহলে জল অপেক্ষা যে মধুর এই যে সান্দ্রতা বা যেটাকে আমরা আরো যদি সহজভাবে বলি যে ঘর্ষণ, জল অপেক্ষা মধুর ঘর্ষণ কি, অর্থাৎ একটা অণুর আর একটা অণুর মধ্যে যে আকর্ষণ সেটা অনেক
বেশি, যার ফলে জলটা কি হয় খুব দ্রুত গতিতে মধু অপেক্ষা দ্রুত গতিতে চলে যায়, অপেক্ষা মধুর যে অণুগুলোর যে বাধা সেটা কি বেশি, যার ফলে মধুটা যেতে সময় লাগে। এবং যেহেতু জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম, একটা অণুর বা একটা তল আর একটা তলের যে আকর্ষণ বল সেটা কি অনেক কম, সেই জন্য জলটা কি অনেক দ্রুত গতিতে যায়। বাচ্চাদের আমরা যেভাবে বোঝাবো সেটি হলো এইভাবে, যে মধুর কণাগুলো একে অপরের হাত খুব শক্ত করে ধরে থাকে, তারা খুব আঠালো বন্ধু, তাই একে অপরকে ছেড়ে চট করে নড়তে চায় না। অন্যদিকে জলের কণাগুলির মধ্যে বন্ধুত্ব একটু আলগা, তারা একে অপরকে ছেড়ে দ্রুত ছুটতে পারে। আপনি বোঝাতে পারেন যে মধুকে মনে করো একটি ভিড় রাস্তা যেখানে হাঁটা খুব কঠিন, আর জল হলো একটি ফাঁকা রাস্তা যেখানে অনায়াসেই দৌড়ানো যায়। এবার দেখেন আরোভাবে এভাবে বলতে পারেন যে মধুর ভেতরের কণাগুলো খুব ঠাটাঠাসি করে থাকে, তাই তারা নড়াচড়া করতে সময় লাগে। জল তুলনামূলকভাবে পাতলা, তাই সে দ্রুত নিচে নেমে যায়। তাহলে এইভাবে কিন্তু আপনি এই যে কোশ্চেন অ্যান্সার দিতে পারেন। এবার দেখেন আপনাকে ভারতের জাতীয় পতাকা সম্পর্কে কিছু জেনে নিতে হবে। তাছাড়া ভারতের জাতীয় ফল, পশু এগুলো কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করছে। যে ৬ নম্বর যে কোশ্চেন, যে ৩ জন বাঙালি যারা নোবেল পুরস্কার পেয়েছেন, অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, এই টাইপেরও কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। এখানে দেখুন ৩ জন বাঙালি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে অর্থাৎ ১৯১৩ সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এই নোবেল পুরস্কার পান। তারপর দেখেন স্যার সিভি রমন, তিনি পান পদার্থবিদ্যা, এটি পান ১৯৩০ সালে। তিনি কিসের জন্য পান? আলোর রামান ইফেক্ট আবিষ্কারের জন্য। ৩ নম্বর হলো অমর্ত্য সেন, তিনি অর্থনীতিতে পান, সালটা কত? ১৯৯৮ সাল। তাহলে আমরা এইখানে ৩ জন বাঙালির নাম দেখলাম, এবং এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছিল যে অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান। তাহলে এখান থেকে আমরা দেখে নিতে পারি যে অমর্ত্য সেন যে বিষয়ে নোবেল পুরস্কার পান সেই বিষয়টি হলো কি এই অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের ওপর তিনি পান। এবার দেখেন যে প্রশ্নটি হলো যে সরলরেখা এবং সরলরেখাংশের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা প্রথমেই বুঝে নেব যে সরলরেখা মানে কি, একটা দীর্ঘতম একটা কি রেখা যার কোনো শেষ নাই। আর রেখাংশ মানে কি, অর্থাৎ এই সরলরেখার কোনো একটা অংশ যদি আমরা কেটে নিই তাকে আমরা কি বলবো? সরল রেখাংশ। অর্থাৎ সরল রেখার একটা অংশকে আমরা কি বলবো? সরল রেখাংশ। অর্থাৎ সরলরেখার আপনি কোনো প্রান্তবিন্দু পাবেন না, কিন্তু সরলরেখাংশের আপনি প্রান্তবিন্দু পাবেন। যেমন আমার যদি এবি একটি সরলরেখাংশ হয়, তাহলে এ একটি পয়েন্ট, বি একটি কিন্তু পয়েন্ট, অর্থাৎ এর একটা শেষ আছে, কিন্তু সরলরেখার কোনো শেষ নাই। তাহলে এইভাবে দেখেন এই পয়েন্টগুলো আমরা এখানে লিখে রেখেছি, আপনি দেখে নিতে পারেন। এবং আপনি এর পিডিএফও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপর দেখেন যে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ থেকে কিন্তু এইবারে একটি ডেমো জিজ্ঞাসা করা হয়েছিল। দেখেন ভাওয়েল এবং কনসোনেন্টের ওপর ডেমো, তারপর পার্ট অফ স্পিচের ওপরও কিন্তু ডেমো জিজ্ঞাসা করা হয়েছে। তো যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতাটি কোন নদীকে কেন্দ্র করে লিখেছেন? তাহলে এখানে আমরা অ্যান্সারটা এভাবে বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত আমাদের ছোট নদী কবিতাটি মূলত বীরভূম জেলার কোপাই নদীকে কেন্দ্র করে লিখেছেন। কবিতাটি পড়ার সময় আমরা যে দৃশ্যপট পাই, যেমন আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তার সাথে কোপাই নদীর বাস্তব রূপের হুবহু মিল পাওয়া যায়। শান্তিনিকেতনের পাশ দিয়ে বয়ে চলা এই ছোট্ট নদীটি কবিগুরুর খুব প্রিয় ছিল। কবিতা ও কোপাই নদীর কিছু যদি আমরা মিল দেখি, তাহলে দেখেন আঁকে বাঁকে চলা। কোপাই নদী খুব সর্পিল বা আঁকাবাঁকা পথে চলে, যা কবিতার প্রথম লাইনই উল্লেখ আছে। তারপর দেখেন চরের বালু ও কাশবন। শান্তিনিকেতন সংলগ্ন এই নদীর তীরে বালুচর এবং শরতের কাশবন দেখা যায়, যা কবিতার বর্ণনায় ফুটেছে। তারপর দেখেন বর্ষারূপ। গ্রীষ্মে হাঁটু জল থাকলেও বর্ষায় কোপাই নদী বেশ খরস্রোত হয়ে ওঠে, যার বর্ণনা এই কবিতার শেষে পাওয়া যায়। এছাড়াও দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যে তার প্রত্যেক জমিদারির এলাকা অর্থাৎ বাংলাদেশের শিলাইদহের গড়াই নদী বা কোনো ছোট শাখা নদী দেখেও অনুপ্রাণিত হতে পারেন। তবে অধিকাংশ গবেষক শান্তিনিকেতনের ঐতিহ্য অনুসারে কোপাই নদীকে এই কবিতার উৎস হিসাবে ধরা হয়। এবার দেখেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ইন্টারভিউয়ে প্রশ্ন বা ডেমোতেও আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই যে বাচ্চাদের বা শিশুদের যে শূন্যের ধারণা আপনি কিভাবে দেবেন। তাহলে দেখেন শূন্যের ধারণা আমরা অনেকভাবেই দিতে পারি, অর্থাৎ শূন্য মানে কিছু নাই, এইভাবে আমরা ধারণা দিতে পারি। তার কিছু এখানে আমরা উদাহরণ লিখে রেখেছি।
একটি বাচ্চাকে 5টি বিস্কুট দিয়ে বললাম যে তুমি একটা একটা করে সব বিস্কুট খেয়ে নাও, তাহলে তোমার হাতে এখন কটা বিস্কুট আছে? তখন বাচ্চাটি বলবে আমার হাতে কিছু নাই। তখন আমরা বলতে পারি যে তোমার হাতে কিছু নাই মানে এটিকে আমরা গণিতের ভাষায় কি বলি? শূন্য বলে থাকি। তাহলে এইভাবে আপনি ধারণা দিতে পারেন। এছাড়া দেখেন এইখানে দেখেন 2 নম্বর উদাহরণ এইভাবেও আমরা দিতে পারি যে দুটি একই রকম টিফিন বক্স বা বয়ম নিন। একটিতে কিছু চকলেট বা মার্বেল রাখুন, অন্যতে খালি রাখুন। তাকে জিজ্ঞাসা করুন কোনটিতে কয়টি মার্বেল আছে? সে বলবে এটাই 4টি আছে আর ওটা খালি। তাকে বোঝান এই খালি জায়গাটুকুই হলো কি শূন্য। শূন্যের যে কত ক্ষমতা সেটা তাকে একটু বোঝাবো। সে যখন বুঝে যাবে যে শূন্য মানে কিছু না, দেখাবো শূন্যের যে ক্ষমতা সে ক্ষমতা কতটা। অর্থাৎ সে যখন বুঝে যাবে শূন্য মানে কিছু না, তখন আমরা তাকে বোঝাবো যে 1-এর ডান পাশে যদি তুমি একটা শূন্য দাও তাহলে সেটি কত? 10 হয়ে যাবে। যদি দুটো দিই তাহলে 100। অর্থাৎ তাহলে এই দেখো যে শূন্য যখন কোনো সংখ্যার পরে বসবে অর্থাৎ ডান দিকে যখন বসবে তখন এই শূন্য কিন্তু একটা আলাদাই গুরুত্ব আছে। কিন্তু শূন্যটা যদি তার বাম দিকে বসে, কোনো সংখ্যার বাম দিকে বসে তখন তার কোনো ভ্যালু থাকে না। অর্থাৎ শূন্যের যে গুরুত্ব তাকে আমরা এভাবে বোঝাতে পারি। তাহলে এইভাবে আপনার এইগুলো কিন্তু আপনার অবশ্যই করে যেতে হবে। এছাড়া দেখেন শূন্য নিয়ে আমরা একটা সুন্দর কবিতাও বলতে পারি যে আমার ব্যাগে নেই তো কিছু, পকেটটাও খালি, শূন্য মানে নেই তো কিছু, দেবো একটা তালি। কেন এটি গুরুত্বপূর্ণ সেটা আমরা আপনাকে বোঝালাম যে শূন্যের যে গুরুত্ব অর্থাৎ বাচ্চাদের এটা পরিষ্কার করা জরুরি যে শূন্য মানে কেবল নাই নয়, এটি একটি সংখ্যা যা স্থানিক মান বোঝাতে সাহায্য করে। এবার আপনাকে এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি আপনাকে ডেমো দিতে বলে অথবা আপনাকে বোঝাতেও বলে। অর্থাৎ যোগ দিয়ে কিভাবে গুণ আমরা বোঝাবো। এইখানে দেখেন তার আমরা কিছু পয়েন্ট আমরা লিখে রেখেছি। অর্থাৎ গণিতশাস্ত্রের গুণ মূলত পুনরাবৃত্ত যোগের যে একটি সহজ যোগ। অর্থাৎ একই সংখ্যাকে বারবার যোগ না করে আমরা গুণের মাধ্যমে খুব দ্রুত ফলাফল বের করতে পারি। সহজভাবে বোঝানোর জন্য এই যে কিছু নিচে তার কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। লিখেছি যে 3 ইন্টু 4 অর্থাৎ 12। অর্থাৎ এইটাকে আমরা যে 4 বার যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা কিন্তু 12 পাবো। অথবা আমরা যদি 4 যদি 3 বার যোগ করি তাহলে কিন্তু আমরা কি এই 12 পাবো। তাহলে এইভাবে তাকে আমরা বোঝাতে পারবো। অর্থাৎ এখানে দেখেন কিছু পয়েন্ট লেখা আছে। এছাড়াও দেখেন কিছু এইখানে যে কিছু ছবি আছে এই ছবির মাধ্যমেও কিন্তু আপনি বোঝাতে পারেন। যে এইভাবে দেখেন এই যে আমরা ডায়াগ্রামগুলো দিয়েছি, এই ডায়াগ্রামের মাধ্যমেও কিন্তু আপনি বোঝাতে পারেন যে একটা বাচ্চাকে এই যে যোগের সাহায্যে আমরা কিভাবে গুণ করতে পারি বা যোগ এবং গুণের মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখাতে পারি। পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অবশ্যই আপনি যুক্ত হয়ে আপনি এই যে পিডিএফ এই পিডিএফটা ডাউনলোড করে দিতে পারেন, যা ইন্টারভিউর ক্ষেত্রে আপনার অনেক সহজ হবে। এবং এই প্রশ্নগুলোই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে। এর আগের ভিডিওতে আমি এর বেশ কিছু যে কোশ্চেন আমরা আপলোড করেছি যেখানে ইন্টারভিউ বোর্ডে এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই টাইপেরই আপনাদের ইন্টারভিউয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, এরপরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।